হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি জানেন যে এরোপ্লেনের মতন বড় বড় মেশিন ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? আর আপনি কি কখনো বিশাল জাহাজ তৈরি হতে দেখেছেন? এর সাথে আপনি কি জানেন যে হেলিকপ্টারগুলোকে ফ্যাক্টরিতে ঠিক কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বড় জিনিসগুলোর উৎপাদন প্রক্রিয়া দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, এরোপ্লেন। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নয় যে এরোপ্লেন মানুষের তৈরি করা সবচেয়ে উন্নত হাইটেক জিনিসগুলোর মধ্যে একটি। যেখানে একটা গাড়ি এক শহর থেকে অন্য শহরে যেতে অনেক দিন সময় লেগে যায়, সেখানে প্লেন শত শত মানুষকে নিজের ভেতর বসিয়ে কয়েক ঘন্টার মধ্যেই 7 সমুদ্র পার করে নিয়ে যায়। কিন্তু এই মেশিনটি দেখতে যতটা বড়, এটিকে ম্যানুফ্যাকচার করা এর চাইতেও বেশি জটিল। প্রথমত, এরোপ্লেন এমন একটা মেশিন যা তৈরি করতে মাস নয় বরং বছর সময় লেগে যায়। এটিকে তৈরি করার জন্য সবপ্রথমে ইঞ্জিনিয়াররা প্লেনের একটা ডিজিটাল স্কেচ তৈরি করেন, যা থেকে এর নকশা এবং কাঠামো কেমন হবে তা জানা যায়। এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এতে একটি অ্যারোস্পেস কোম্পানির ভেতরে এয়ারবাস A350 তৈরি করার প্রক্রিয়া দেখানো হচ্ছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, একটা এরোপ্লেনে 20 লাখেরও বেশি অংশ থাকে, যেগুলোকে ডজন ডজন ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং শত শত কর্মীরা মিলে জাহাজের আকার দেন। যদি এর কাঠামোর কথা বলা হয়, তবে এরোপ্লেনের অর্ধেকের বেশি কাঠামো কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়, যেমন এর কাঠামো, লেজ, ডানা এবং ককপিট ইত্যাদি। এই উপাদানটি এরোপ্লেনকে অত্যন্ত হালকা করে তোলে এবং অনেক শক্তিশালী করে তোলে, যাতে এটি সহজে আকাশে উঠতে পারে। যখন প্লেনের বাইরের কাঠামো তৈরি হয়ে যায়, তখন এর ইঞ্জিন তৈরি করা হয়। এর ইঞ্জিন টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়, কারণ এটি খুবই শক্তিশালী উপাদান। এরপর এর ভেতরে চাকা এবং গিয়ার সিস্টেম ইনস্টল করা হয়, যা খুবই জটিল প্রক্রিয়া। এর কারণ হলো প্লেনের পুরো নির্ভরতা এর গিয়ার সিস্টেম এবং চাকার উপরই থাকে। যদি এই দুইটা জিনিস ঠিক থাকে, তবে প্লেন ওড়ার উপযুক্ত হবে। এরপর প্লেনের ভেতরে যাত্রীদের জন্য আসনগুলো বসানো হয় এবং প্রতিটা জানালার সাথে এয়ারব্যাগ ইনস্টল করা হয়, যাতে দুর্ঘটনার ক্ষেত্রেও যাত্রীদের কম ক্ষতি হয়। এরপর ইলেকট্রিশিয়ানরা প্লেনের ভেতরে বিদ্যুৎ সংযোগ করেন, যার মধ্যে ব্যাটারি, লাইট এবং অন্যান্য জিনিস অন্তর্ভুক্ত থাকে। যখন একবার সমস্ত কাজ শেষ হয়ে যায়, তখন সর্বশেষ প্লেনটিকে রং করা হয়। প্লেন তৈরি করার প্রক্রিয়া যতটা সহজ বলে মনে হয়, বাস্তবে কিন্তু অতটাও সহজ নয়, কারণ শুধুমাত্র একটা প্লেন তৈরি করতে অনেক বছর সময় লেগে যায়। আর এইভাবে প্লেনের ম্যানুফ্যাকচারিং সম্পন্ন হয় এবং এই জাহাজটি তার টেস্ট ফ্লাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। একবার টেস্ট ফ্লাইট কমপ্লিট হয়ে গেলে এটাকে পরবর্তী সময়ে মার্কেটে বিক্রি করা হয়। তবে এরোপ্লেন কীভাবে মার্কেটে বিক্রি হয় এবং কারা কেনেন এবং এরোপ্লেনে কত টাকা খরচ হয়, সেটা যদি জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন। আমরা নেক্সট ভিডিওতে এর বিস্তারিত তথ্য জানাবো। এবার নাম্বার 2, হেলিকপ্টার। বন্ধুরা, হেলিকপ্টার আধুনিক যুগের সবচেয়ে দরকারি জিনিসগুলোর মধ্যে একটি, যদিও এতে ভ্রমণ করাটা কোনো মজার চেয়ে কম নয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই মজাদার উড়ন্ত মেশিনটি কোনো রানওয়ে ছাড়াই মাটি থেকে সোজা আকাশে কিভাবে উড়ে যায়? আর এর ভেতরে এমন কি সিস্টেম আছে যা এর ভারী কাঠামোকে মাত্র 3টি ডানার সাহায্যে আকাশের উচ্চতা নিয়ে যায়? আসলে এর পুরো কামাল এর ইঞ্জিনিয়ারিংয়ের। একটা হেলিকপ্টার তৈরি করার জন্য শুধুমাত্র যন্ত্রপাতি নয়, বরং অনেক কৌশল মাথায় রেখে এটিকে বানানো হয়। তবে এই মেশিনটি কিভাবে তৈরি হয় এবং কীভাবেই বা আকাশে ওড়ে? তো হেলিকপ্টার তৈরি করার জন্য যে পদক্ষেপটি প্রথমে নেওয়া হয় তা হলো উপাদান সংগ্রহ। এই মেশিনটি ধাতু, ফাইবার গ্লাস, কার্বন ফাইবার এবং পলিমারের মতন শক্তিশালী উপাদান দিয়ে বানানো হয়। শুধু তাই নয়, এই সমস্ত উপাদানগুলো হালকা হয়ে থাকে, যার কারণে হেলিকপ্টার বেশি ভারী হয় না এবং সহজে বাতাসে উড়ে যায়। প্রথমে ধাতুকে বিশেষ আকার এবং মাপে কাটা হয়, তারপর এর ওয়েল্ডিং করে বাইরের কাঠামো লাগানো হয়। যদি হেলিকপ্টারের ব্লেডের কথা বলা হয়, তবে এগুলো ফাইবার গ্লাস এবং স্টিলের সাহায্যে ম্যানুফ্যাকচার করা হয়, যার ফলে এগুলো শুধুমাত্র শক্তিশালী হয় না, বরং টেকসই হয়। শুধু তাই নয়, এই হেলিকপ্টারের ব্লেডগুলো এটিকে রানওয়ে ছাড়াই বাতাসে উঠতে সাহায্য করে। এই ব্লেডগুলোকে হেলিকপ্টারের ওপর একটা নির্দিষ্ট অবস্থানে সেট করা হয়, যার ফলে হেলিকপ্টারটি বাতাসে স্থির থাকে। হেলিকপ্টারের ইঞ্জিনও কম শক্তিশালী নয়।
এর ভেতরে খুবই শক্তিশালী জেট ইঞ্জিন লাগানো হয়। হেলিকপ্টারের কাঠামোর ভেতরে ইঞ্জিন লাগানোর পর কেবিনের ভেতরে পাইলটের জন্য অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। আর এটা জানলে আপনি চমকে যাবেন, হেলিকপ্টার চালানোর জন্য শুধুমাত্র একটাই গিয়ারবক্স থাকে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা কম্পিউটারে গেম খেলেছেন তারা হয়তো জয়স্টিক দিয়ে খেলেছেন, আর যে সমস্ত মানুষ জয়স্টিক দিয়ে গেম খেলেছেন তারা অবশ্যই এই হেলিকপ্টার চালাতে পারবেন। বর্তমানে তো হেলিকপ্টার চালানোর জন্য এআই সিস্টেম ইউজ করা হচ্ছে। তো যাই হোক, হেলিকপ্টার একবার কমপ্লিট তৈরি হয়ে যাওয়ার পর রং করা হয়, এরপর শেষে এটিকে আকাশে ওড়ানোর জন্য প্রস্তুত করা হয়। তো যাই হোক না কেন, হেলিকপ্টার তৈরি করার এই প্রক্রিয়া সত্যি খুবই আশ্চর্যকর। নাম্বার 3, ক্রুজ শিপ। বন্ধুরা, যদি ক্রুজ শিপের কথা বলা হয় তবে বিশ্বে এমন অনেক বড় বড় ক্রুজ শিপ রয়েছে যার ভিতরে পুরো একটা শহর গড়ে উঠতে পারে। এদের ভিতরে শুধুমাত্র শত শত ঘর নয়, থিয়েটার, সুইমিং পুল, দোকান এবং আরও অনেক কিছু থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই দৈত্যাকার জাহাজগুলো কি করে ম্যানুফ্যাকচার করা হয়? যে কোনো জাহাজ তৈরি করার প্রথম পদক্ষেপ হলো কম্পিউটারে এর নকশা তৈরি করা। ইঞ্জিনিয়াররা সব প্রথমে এর জাহাজের নকশা তৈরি করেন এবং এটিকে কম্পিউটারে এডিট করে প্রতিটি জিনিস বিস্তারিতভাবে আঁকেন, যাতে জাহাজের আসল কাঠামো কেমন হবে তা জানা যায়। এরপর স্টিলের বড় বড় প্লেটগুলো তৈরি করা হয় এবং এদের উপর একটা বিশাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়। ইঞ্জিনিয়াররা প্রথমে এই পাওয়ার প্ল্যান্টের সাহায্যে জাহাজের পুরো অপারেটিং সিস্টেম তৈরি করেন এবং এর ভেতরে মোটর, ইঞ্জিন এবং এই ধরনের অন্যান্য জিনিস ফিক্স করেন। মজার ব্যাপারটা হলো এই জাহাজের ভেতরে ফিল্টার লাগানো হয় যা সমুদ্রের জলকে পান করা উপযুক্ত করে তোলে। জাহাজের কাঠামো তৈরি করার পর এবার জাহাজটিকে বাস্তবে তৈরি করার পালা আসে। এর জন্য স্টিলের প্লেটগুলোকে লেজারের সাহায্যে নির্দিষ্ট আকার এবং মাপে কাটা হয় এবং আপনি বিশ্বাস করবেন না যে এই প্লেটগুলো এতটাই বেশি থাকে যে শুধু এগুলো কাটতেই 3 থেকে 6 মাস সময় লেগে যায়। এরপর এগুলোকে একের পর এক ওয়েল্ডিং করে জাহাজের বাইরের কাঠামো তৈরি করা শুরু হয়। যেমন যেমন এর দেওয়াল তৈরি হয় তেমন তেমন কর্মীরা জাহাজের ভেতরে ঘরগুলো নির্মাণ কাজ শুরু করে দেন। এর ভেতরে বিদ্যুৎ, জলের পাইপলাইন এবং সমস্ত ফিটিংস করা হয়। মূলত একটি জাহাজকে ঠিক সেইভাবে নির্মাণ করা হয় যেভাবে একটা বিল্ডিং তৈরি করা হয়। জাহাজের সমস্ত ফ্লোর তৈরি করার পর যখন জাহাজের ফ্লোরগুলো সম্পূর্ণ হয় তখন এর ছাদ তৈরি করা হয়। ছাদ তৈরি করার পর এর ভেতরে নকশা অর্থাৎ ইন্টেরিয়ার ডিজাইনিং করা হয়, যার মধ্যে ঘরগুলোর নকশা, রং এবং সব ধরনের ভেতরে নির্মাণ কাজ অন্তর্ভুক্ত থাকে। যখন একটি জাহাজ তৈরি হয়ে যায় তখন এটিকে জলে পরীক্ষা করার জন্য বড় বড় ভেহিকেল দিয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ এটিকে জলের মধ্যে ঠেলে দেওয়া হয়। আর আপনি জেনে অবাক হবেন, একটা জাহাজকে কিন্তু জলে নামানোর অনেক রকম নিয়ম আছে। এই যে সিস্টেমটা আপনি দেখছেন এটা খুবই চমৎকার। এখানে জাহাজকে হালকা করে ঠেলে দেওয়া হয়, এর ফলে জাহাজ সহজেই জলে নেমে যায়, আর যেটা দেখতেও খুবই চমৎকার। একটা জাহাজকে পরিপূর্ণ তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। তবে একবার যখন ক্রুজ শিপ তৈরি হয়ে যায় তখন এই জাহাজ 50 থেকে 60 বছর পর্যন্ত জলে থাকে। নাম্বার 4, লিমোজিন। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন লিমোজিন একটা সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি লম্বা হয় এবং বিলাসবহুল হয়। এর ভেতরে বড় বড় জিনিস লাগানো থাকে। কিন্তু আপনি কি জানেন যে লিমোজিন গাড়ি তৈরি করার জন্য সাধারণ গাড়িকে কেটেই এরকম দীর্ঘ করা হয়? শুনে হয়তো এই কথাটা অদ্ভুত লাগছে, কিন্তু এই যে ভিডিও আপনারা দেখছেন এখানে একটি ফ্যাক্টরির ভিতরে লিমোজিন ম্যানুফ্যাকচার করা প্রক্রিয়া দেখানো হচ্ছে। এর জন্য সবপ্রথমে গাড়িটিকে লেজার কাটারের সাহায্যে মাঝখান থেকে কাটা হয়। কর্মীরা খুবই দক্ষতার সাথে গাড়িটির বডিকে মাঝখান থেকে কেটে দেন এবং যখন এটি কেটে 2টি অংশ ভাগ হয়ে যায় তখন এই 2টি অংশকে আলাদা করা হয় এবং 2টি অংশের মাঝখানে স্টিলের বড় বড় রড ইনস্টল করা হয়। এই রডগুলো গাড়ির উভয় দিকে স্থাপন করা হয়, যার ফলে গাড়ির দৈর্ঘ্য বেড়ে যায়। এরপর ওয়ার্কাররা এই রডগুলোকে গাড়ির সঙ্গে সংযুক্ত করার জন্য চারিদিক থেকে ওয়েল্ডিং করে দেন। যখন এই কাজ সম্পন্ন হয়ে যায় তখন গাড়ির নিচের অংশে মেঝে লাগানো হয়, যা স্টিলের তৈরি হয়। মেঝেটিকেও ওয়েল্ডিংয়ের সাহায্যে যুক্ত করা হয় এবং একইভাবে ছাদ ও একই প্যাটার্নে গাড়ির উপর ফিক্স করা হয়। এরপরে গাড়ির ভেতরে আসনগুলো বসানো হয়, যা গাড়ির দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। এরপরে শেষে গাড়ির বাইরের দিকে শক্ত স্টিলের তৈরি বাইরের কাঠামো লাগানো হয়
এবং এটিকে একই রঙে পেন্ট করা হয়, যা গাড়িটির সামনে এবং পেছন অংশে থাকে। শুধু তাই নয়, গাড়ির ভেতরে জানালাও ইনস্টল করা হয় এবং তারপর ইলেকট্রিশিয়ানরা গাড়ির ভেতরে বিদ্যুতের সিস্টেম ইনস্টল করেন। আর এইভাবে একটা সাধারণ গাড়ি লিমোজিনে রূপান্তরিত হয় এবং এটি শুধুমাত্র বাইরে থেকেই নয়, ভেতর থেকেও খুবই লাক্সারি হয়ে থাকে।